হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। আজকে আমরা 3 নম্বর লেকচার নিয়ে এসেছি ইরিগেশন থেকে আমরা নিয়ে এসেছি আজকে লেকচার 3। তোমরা যেভাবে চ্যানেলটাকে সাপোর্ট করছো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগে সবাইকে সেটা বলে নেওয়া খুব দরকার, কারণ এই কদিনের ভিতরেই চ্যানেলটা মোটামুটি এখন 130+ সাবস্ক্রাইবার হয়েছে। আমি চাই এটা যেন খুব তাড়াতাড়ি 1000-এ চলে যায়, তাহলে আমারও করার এন্থু আরও বাড়বে। তোমরা তো লাইক, শেয়ার, সাপোর্ট করছো অলরেডি। আরও যদি তোমরা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর প্রথম যে কথাটা বলে নিই সেটা হচ্ছে ভিডিওটাকে চেষ্টা করো 1.5x থেকে 1.25x থেকে 1.5xে চালিয়ে দেওয়ার। তাহলে আমার কথাগুলোকে তোমরা আরও বেটারভাবে বুঝতে পারবে, আরও কম্প্যাক্ট হইতে। কারণ আমি যেগুলো ভেবে বলছি বা যে সমস্ত জায়গাগুলোতে আমি হয়তো একটু থমকে যাচ্ছি, সেই ল্যাগিংটা তোমরা পাবে না। আর 20-25 মিনিটের ভিডিও তোমাদের ক্ষেত্রে সেটা কমে হয়তো 15 মিনিট বা 14 মিনিটে পুরো কম্প্যাক্ট ব্যাপারটা চলে আসবে। তখন কি হবে, তাহলে সেই জায়গাটা তোমাদের কাছে অনেক ইজি হবে। নাও আমরা আগের দিন যতটা পড়েছিলাম বেস পিরিয়ড এবং ক্রপ পিরিয়ড, তারপরে আমরা চলে যাব। নেক্সট আমরা কি পড়ব? নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে পড়ব সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জায়গা, ডেল্টা এবং ডিউটি। ডেল্টা এবং ডিউটি প্রশ্ন এখান থেকে ইরিগেশনের, যেহেতু আগেই আমি বলেছি ইরিগেশন ইঞ্জিনিয়ারিং আলাদা একটা সেক্টর, ইরিগেশনের জন্য আলাদাভাবে সিট রিজার্ভ রয়েছে, তো ইরিগেশন থেকে প্রশ্ন করতেই পারে। এবং তুমি যদি চয়েসে ইরিগেশন রাখো তাহলে সেখানে তো অবশ্যই তোমাকে ইরিগেশন থেকে প্রশ্ন করবে। তো ডেল্টা এবং ডিউটি থেকে প্রশ্ন আসাটাও খুব কমন। তাহলে ডিউটি যখন আমরা বলছি সেটা কি একটা ক্রপের ক্ষেত্রে বলছি? না, ডেল্টা যখন বলছি তখন কিন্তু সেটা একটা ক্রপের জন্য বলছি। একটা নির্দিষ্ট ক্রপের জন্য ডেল্টা কিন্তু ফিক্সড। তো ডেল্টা জিনিসটা কি সেটাকে একটু আমরা বুঝে নিই। যে ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড এভরি টাইম ডিপেন্ডিং আপন দ্য ক্রপ, টাইপ অফ সয়েল অ্যান্ড টাইপ অফ ক্লাইমেট ইজ নোন অ্যাজ দ্য ডেল্টা। বা বলতে পারি যে দ্য টোটাল কোয়ান্টিটি ইন টার্ম অফ ডেপথ of water required by the crop for its full growth or maturity, it's termed as delta. তাহলে টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার, এটা ডেপথের টার্মে যদি আমরা বলি, ইন টার্ম অফ ডেপথ যদি আমরা বলি, টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড বাই দ্য ক্রপ ফর ইটস ফুল গ্রোথ। তাহলে টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার ইন টার্মস অফ ডেপথ রিকোয়ার্ড বাই দ্য ক্রপ ফর ইটস ফুল গ্রোথ ইজ নোন অ্যাজ ডেল্টা। যদি আমরা রাইস ধরি, রাইসের ক্ষেত্রে ডেল্টা কী হবে? রাইসের ক্ষেত্রে ডেল্টা হবে 120 সেন্টিমিটার। সুগার কেনেও তাই। আবার ফ্রুটের ক্ষেত্রে সেটাই হয়ে যাবে, কত হবে? হাফ হয়ে যাবে, 60 হয়ে যাবে। হুইটের ক্ষেত্রে কি হবে? হুইটের ক্ষেত্রে হয়ে যাবে 40। ভেজিটেবলের ক্ষেত্রে হয়ে যাবে আবার 40। তাহলে এখান থেকে আচ্ছা, এই যে আমরা ভ্যালুগুলো পেলাম বা দেখতে পাচ্ছি, তাহলে এই যে ভ্যালুগুলো দেখে আমরা কি সিগনিফাই করতে পারি? যে সুগার ক্যান বা রাইসের ক্ষেত্রে 120, হুইটের ক্ষেত্রে 40। তার মানে হচ্ছে হুইট কিন্তু হচ্ছে কিসের সময়? শীতকালে হচ্ছে, উইন্টার সিজনে হচ্ছে, রবিতে হচ্ছে। সে সময় কিন্তু ওয়াটার রিকোয়ারমেন্টটা কম, তাই কিন্তু তার ডেল্টা হচ্ছে 40। রাইসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কখন? খারিফে হচ্ছে, সামার সিজনে, মনসুনে হচ্ছে, সেই সময় কিন্তু তার ওয়াটার রিকোয়ারমেন্ট 120। আবার এটা আমরা উল্টোভাবেও বলতে পারি, যেহেতু রাইসের ওয়াটার রিকোয়ারমেন্ট বেশি, সেহেতু রাইসটা হচ্ছে কিন্তু মনসুনে, যখন আমরা তার বেশিরভাগটা বা কিছুটা এফেক্টিভ রেনফল থেকে আমরা জল আগের থেকেই পেয়ে যাচ্ছি, বাকিটা আমরা ইরিগেশন করছি। তো এইভাবে এর সিগনিফিকেশানটা আমরা বুঝতে পারি। এরপরে চলে আসি আমরা কোথায়? ডিউটিতে। ডিউটি মানে হচ্ছে কি? ডিউটি কিন্তু কোনো ক্রপের ক্ষেত্রে নয়,
ডিউটিটা আমরা ধরে নেব হচ্ছে একটা 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 ক্রপের ক্ষেত্রে আমরা বলতে পারি, বাট অ্যাকচুয়ালি ইট ইজ এ কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা এরিয়া অফ ল্যান্ড, যে নাম্বার অফ হেক্টর অফ ল্যান্ড এরিয়া ইরিগেটেড ফর এ ক্রপ ফর ইটস ফুল গ্রোথ বাই সাপ্লাই। কত সাপ্লাই করব? 1 কিউমেক অফ ওয়াটার কন্টিনিউয়াসলি ডিউরিং দ্য বেস পিরিয়ড। এখানে কিন্তু যখন এর ফুল গ্রোথ হচ্ছে, আচ্ছা আমরা কালকে যেটা আগের দিন বলেছিলাম যেটা, সেটা হচ্ছে যে ক্রপ পিরিয়ড আর বেস পিরিয়ডের ভিতরে ক্রপ পিরিয়ডটা বেশি, বেস পিরিয়ডটা কিন্তু হচ্ছে কম। অর্থাৎ একটা বেশি থাকছে যখন থেকে লাগাচ্ছি, মানে ক্রপ লাগাচ্ছি সেখান থেকে কখন ক্রপটাকে আমরা কেটে নিচ্ছি সেই টাইমটা, আর একটা হচ্ছে ক্রপ লাগানোর পরে কখন আমরা প্রথম ওয়াটারিং করছি এবং হারভেস্টিং করছি তখন তার আগে লাস্ট ওয়াটারিং কখন করছি, এর মাঝের যে টাইমটা সেটাকে বেস পিরিয়ড বলছি। তো এটা আমাদের কাছে ক্লিয়ার রাখাটা খুব দরকার। তাহলে ডিউটি যখন আমরা বলছি তখন আমরা কি বলছি? এটা হচ্ছে নাম্বার অফ হেক্টর অফ ল্যান্ড এরিয়া irrigated for a crop for its full growth by supply, এই সাপ্লাইটা জানতে চাই, বাই সাপ্লাই অফ 1 কিউমেক অফ ওয়াটার কন্টিনিউয়াসলি ডিউরিং বেস পিরিয়ড। তাহলে কতটা ল্যান্ডকে আমরা কি করতে পারছি? ইরিগেট করতে পারছি এর বেস পিরিয়ডে। বেস পিরিয়ড সর্বত্র সবসময় আমরা কিসে ডিনোট করব? ডেতে ডিনোট করব। এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তাই এই জায়গাতে আমরা যদি ভলিউম অফ ওয়াটার ধরে নিই তাহলে আমাকে কি পাচ্ছি আমি? যে এটা হচ্ছে এত এম কিউব হচ্ছে আমার ভলিউম অফ ওয়াটার, এত এম কিউব হচ্ছে আমার ভলিউম অফ ওয়াটার। সেক্ষেত্রে একটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে যে ডেল্টা ইজ ইকুয়ালস টু, ডেল্টাকে যদি আমরা ধরে নিতে হবে মিটারে রাখছি, ইজ ইকুয়ালস টু 8.64 বি ডিভাইডেড বাই ডি। বি হচ্ছে ডেতে, আগেও বলেছি আমি এটা, আর ডি হচ্ছে কি হবে? মিটার স্কোয়ার পার কিউমেকে, বা এটাকে আমি ঘুরিয়েও বলতে পারি যে হেক্টর পার কিউমেকে। আর এটা তো আমরা জানি যে 1 মিটার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10⁻⁴ হেক্টর। এই সূত্রগুলো কিন্তু ভুললে চলবে না, এগুলো বারবার মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস প্রশ্ন করতে পারে যে ডিউটি অফ রাইস যখন আমি ইউজ করছি বা ক্রপ করছি তখন সেক্ষেত্রে তার ডিউটি কত হবে? সেটা হবে প্রায় 775 হেক্টর পার কিউমেক। তার মানে কি, আমি বেশি জল সরবরাহ করে কম এরিয়া আমি ইরিগেশন করছি বা ইরিগেট করছি। কিন্তু যখনই এই ডিটা হুইটের ক্ষেত্রে হয়ে যাবে, ডি অফ হুইট হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আমরা কত পাবো? প্রায় 1800 হেক্টর পার কিউমেক। তাহলে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, হুইটের ক্ষেত্রে আমরা কম জল ইউজ করে বেশি পরিমাণ এরিয়া আমরা কি করতে পারছি? ইরিগেট করতে পারছি। সেটা কারণ হচ্ছে উইন্টার সিজন, আর রাইসের ক্ষেত্রে মনসুন সিজন। এবারে হচ্ছে ডিউটি নিয়ে পরে বিভিন্ন ভাগগুলো রয়েছে। তার আগে ডিউটি নিয়ে যাওয়ার আগে একটা ছোট ভাগ আমি বুঝে নিই বা করিয়ে দিই। সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা রিভার বা একটা স্ট্রিম, এটা একটা মেন স্ট্রিম। এখান থেকে আমার একটা ক্যানেল বেরিয়ে এলো, আমি এখানে একটা হেড রেগুলেটর বসিয়ে দিলাম, এখান থেকে একটা ক্যানেল বেরিয়ে এলো। এই ক্যানেলটাকে আমরা কি বলবো? মেন ক্যানাল। সেখান থেকে একটা ক্যানেল এভাবে বেরিয়ে গেল, এটা হচ্ছে কি? এটা হবে কি? এটা হচ্ছে ব্রাঞ্চ ক্যানাল। তাহলে রিভার, মেন ক্যানাল, ব্রাঞ্চ ক্যানাল, দেন এই যে এটা বেরিয়ে এলো, এটাকে আমরা মেজর ডিস্ট্রিবিউটরি বলতে পারি বা ডিস্ট্রিবিউটরি বলতে পারি। দেন এখান থেকে আবার একটা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে মাইনর ডিস্ট্রিবিউটরি, মেজর ডিস্ট্রিবিউটরি, মাইনর ডিস্ট্রিবিউটরি। সেই মাইনর ডিস্ট্রিবিউটরি থেকে আমাদের আরও একটা ক্যানেল বেরিয়ে আসে, যেটাকে আমরা বলবো আউটলেট বা ওয়াটার কোর্স। সেটা কোথায় যেয়ে শেষ হয়? সেটা সেটা শেষ হবে হচ্ছে যে ফিল্ডে। এটা হচ্ছে ফিল্ডে যেটা শেষ হবে সেটাই হচ্ছে ওয়াটার কোর্স বা আউটলেট। এবারে এখানে একটা প্রশ্ন আসে যে গ্রস ডিউটি কোথায় পাবো? আমরা গ্রস ডিউটি পাবো হচ্ছে ঠিক মেন কানালের মুখে, অর্থাৎ হেড রেগুলেটরের কাছে। এখানে যে ডিউটিটা আমরা পাবো সেটা হচ্ছে কি? গ্রস ডিউটি।
গ্রস ডিউটি। অর্থাৎ এখানে আমি কি করছি, সব থেকে বেশি পরিমাণ জল এখানে আমি ছাড়ছি, তার এগেনস্টে আমার কত কত এরিয়া হবে। এখানে তো একটা ফিল্ড আমি দেখেছি, এখানে হতে পারে হয়তো 10টা ফিল্ডে আমার ইরিগেশন হবে, সেটার হিসাবে যে ডিউটিটা আমি পাবো সেটা গ্রস ডিউটি। আবার ঠিক এই ওয়াটার কোর্সের মুখে আমি একটা ডিউটি পাবো, যেহেতু এখান থেকে একটা ফিল্ডে আমার বেঁকে যাচ্ছে। এই যে ডিউটিটা, তাকে আমরা বলবো আউটলেট ডিসচার্জ ফ্যাক্টর, আউটলেট ডিসচার্জ ফ্যাক্টর। এবং ফিল্ডের মুখে যে যে ডিউটিটা আমি পাবো সেটাকে আমরা বলবো নেট ডিউটি, গ্রস ডিউটি, নেট ডিউটি এবং আউটলেট ডিসচার্জ ফ্যাক্টর। নেট ডিউটি সর্বদাই কি হবে, গ্রেটার দেন কিসের থেকে, গ্রস ডিউটি থেকে। এটা আমাদেরকে প্রশ্নে ধরে। অর্থাৎ ডিউটি আমার কি হবে, যত আমি এদিকে যেতে থাকবো, একটা নৌকা ধরে যদি আমি যেতে থাকি, তাহলে কি হবে, যত আমি ডাউন স্ট্রিমে যাব তত কিন্তু আমার ডিউটি ইনক্রিজ করবে। অ্যাজ লেস ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর এ ফিক্সড এরিয়া অফ ল্যান্ড অর ফিক্সড এরিয়া অফ ফিল্ড। অ্যান্ড তার সাথে আরও একটা জিনিস হবে, এখান থেকে পার্কুলেশন লস হতে আসবে, এবং এই জায়গায় এসে পার্কুলেশন লস সব থেকে কম। তাই এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং এখান থেকে প্রশ্ন আসবে, ধরবে। এবারে চলে আসছে ফ্যাক্টরস এফেক্টিং ডিউটি। ফ্যাক্টরস এফেক্টিং ডিউটি, দেখা যাক কি বলছে। কিছু কিছু ক্রপ আছে যাদের জন্য ওয়াটার রিকোয়ারমেন্ট বেশি। ওয়াটার রিকোয়ারমেন্ট যাদের বেশি, ডিউটি তাদের কি হবে, ডিউটি কমে যাবে। যেমন আমরা দেখলাম রাইস আর হুইটের ক্ষেত্রে, রাইসের ডিউটি আমরা কি পেলাম, ওয়াটার রিকোয়ারমেন্ট বেশি 775, সেখানেই হুইটের আমরা পেলাম 1800, ওয়াটার রিকোয়ারমেন্ট কম। এবারে নেক্সট হচ্ছে পারমিয়াবিলিটি অফ সয়েল। পারমিয়াবিলিটি অফ সয়েল যদি বেশি হয়, সয়েল যদি বেশি পারমিয়াবেল হয়, তার মানে কি, জল পার্কুলেট করে ভিতরে চলে যাবে, ডিউটি কি হবে, কমে যাবে, জল বেশি লাগবে। নেক্সট টেম্পারেচার যদি বেশি হয়, ডিউটি কমে যাবে। হিউমিডিটি যদি বেশি হয়, এখানে কিন্তু ডিউটি বাড়বে। নেক্সট বেস পিরিয়ড যদি বেশি হয়, বেশি দিন ধরে আমাকে জল দিতে হবে, ডিউটি কমে যাবে। নেক্সট এফিসিয়েন্সি যদি বেশি হয়, আমার ডিউটি বেড়ে যাবে। আবার কি আছে, উইন্ড স্পিড। প্রচণ্ড যদি উইন্ড স্পিড থাকে, ডিউটি কী হবে, কমে যাবে। তো এই 6-7টা যে ব্যাপার রয়েছে, এগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন ধরে। এগুলোকে মনে রাখলেই যথেষ্ট, এর থেকে বেশি এখানে মনে রাখার কোনো দরকার নেই, এর বেশি এখান থেকে কিছু ধরবে না। এই জায়গাগুলোই জেনারেলি জানতে চাই, এগুলো একদম বেসিক অফ ইরিগেশন, এগুলো থেকেই প্রশ্ন আসে। এবারে আসছে যে প্রশ্ন করতে পারে যে আচ্ছা ডিউটি তো জানলাম, ডিউটিকে এগুলো এফেক্ট করছে, ডিউটিটার সিগনিফিকেন্স কী। তো ডিউটিটার সিগনিফিকেন্স হচ্ছে, ডিউটি বলতে আমরা যেটা বুঝছি, ডি ইজ ইকুয়ালস টু এরিয়া বাই ডিসচার্জ, এরিয়া ডিভাইডেড বাই ডিসচার্জ। তাহলে ডিউটি সমান যদি এরিয়া ডিভাইডেড বাই ডিসচার্জ হয়, তাহলে আমরা যদি কোনো একটা এরিয়া আমি জানি এবং আমার কাছে তার ডিউটি নোন হয়, তাহলে আমরা কতটা ডিসচার্জ আমার দরকার সেটা আমি বলতে পারবো। আবার যদি আমার কাছে ডিসচার্জ নোন হয় এবং তার ডিউটি আমার কাছে নোন হয়, তাহলে কতটা ল্যান্ডে আমি ইরিগেশনটা করতে পারবো সেটাও আমার কাছে স্পষ্ট হয়ে যাবে। কতটা ল্যান্ডে আমি ইরিগেশন করব সেটাও আমি জানতে পারবো। তো এটাই হচ্ছে সিগনিফিকেন্স অফ ডিউটি। আচ্ছা, এবারে প্রশ্ন করতে পারে যে আচ্ছা আমরা কি ডিউটিটাকে কোনোভাবে ইমপ্রুভ করতে পারি? হ্যাঁ, আমরা ডিউটি ইমপ্রুভ করতে পারি। ডিউটি ইমপ্রুভ করার জন্য আমার কি করতে হবে দেখে নিই আমরা। হ্যাঁ, ডিউটিকে ইমপ্রুভ করার জন্য কি করতে হবে, ইমপ্রুভমেন্ট অফ ডিউটি। প্রথম হচ্ছে যেটা করতে হবে কি, ইরিগেশন প্রসেসটাকে আমাকে বেটার করতে হবে। আমি যদি ড্রিপ ইরিগেশন করি, এমন জায়গা রয়েছে যেখানে আমি ফ্লাডিং করছি, তার জায়গায় যদি সেখানে আমি কি করি, ড্রিপ ইরিগেশন করি, তাহলে কি হবে, আমার ডিউটি বাড়বে।
ফ্রি ফ্লাডিংকে যতটা সম্ভব অ্যাভয়েড করালে পরে ততটাই আমার ডিউটি বাড়বে। কোনো একটা জায়গা রয়েছে, সেখানের ল্যান্ড আমার এরকম ছিল, সেই ল্যান্ডটাকে যদি আমরা কি করি, লেভেলড করে দিই, সেই ল্যান্ডটাকে ফিলিং করে লেভেল করে, তাহলে ল্যান্ড যদি আমার লেভেল হয়ে যায় তাহলে কি হবে, ডিউটি বেড়ে যাবে। আচ্ছা, ক্যানেলে যদি আমরা লাইনিং করাই, তাহলে কি হবে, পার্কুলেশন লস কমে যাবে, তাহলে আমার ডিউটি বাড়বে। এছাড়া কি আছে, রোটেশন অফ ক্রপ আমি করতে পারি, রোটেশন অফ ক্রপের মাধ্যমে আমরা ডিউটি ইনক্রিজ করতে পারি। এছাড়া কি আছে, আমরা অ্যালকালাইন সয়েল যদি থাকে, অনেক জায়গাতে থাকে অ্যালকালাইন সয়েল আছে, অ্যালকালাইন সয়েলে আমরা কি করতে পারি, লিচিং করাতে পারি। লিচিং আগের দিনই আমরা বলেছি, তাহলে অ্যালকালাইন সয়েলে লিচিং করিয়ে আমরা কি করতে পারি, ডিউটিটাকে ইমপ্রুভ করাতে পারি। এবারে প্রশ্ন করতে পারে যে আচ্ছা তুমি তো খারিফের কথা বললে, রবির কথা বললে, তাহলে কয়েকটা খারিফ শস্যের নাম বলো, কয়েকটা রবি শস্যের নাম বলো, কয়েকটা জেড সিজনাল শস্যের নাম বলো, আর কয়েকটা পেরিনিয়াল শস্যের নাম বলো। এভাবে বিভিন্ন ভাগ করে দিতে পারে এবং বলতে পারে। তো পেরিনিয়াল যেহেতু হচ্ছে, পেরিনিয়াল মানে হচ্ছে যেটা মোটামুটি গোটা বছরেই চাষ করা যায়, বা যার এতটাই বেস পিরিয়ড যে গোটা বছরটাই মোটামুটি কাভার করে নেয়, তো সেটা হচ্ছে সুগার ক্যান। খারিফের ক্ষেত্রে আমরা আগেই বলেছি রাইস, রবির ক্ষেত্রে আমরা আগেই বলেছি হুইট। এটা খুব ইজিলি আমাদের মনে থাকে। হুইটের সাথে আমরা মনে রাখবে যে গ্রামও হচ্ছে একটা রবি শস্য, আর কটন, জোয়ার এবং বাজরা হচ্ছে খারিফ শস্য। এছাড়া এই জেড সিজনাল যেটা বলছে, সেটা এপ্রিল টু জুন মাসে যে সমস্ত সবজিগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা জেনারেলি জেড সিজনাল ধরে নিই। তো এতে আমরা ফ্রুট বলতে পারি, বা নানান ভেজিস রয়েছে, সেই ভেজিসগুলো আমরা বলতে পারি। আচ্ছা, ওভারল্যাপ অ্যালাওয়েন্স আমাদের লাগে কিছু কিছু ক্ষেত্রে, পেরিনিয়াল যে ক্রপগুলো রয়েছে সেক্ষেত্রে। কীরকম ওভারল্যাপ অ্যালাওয়েন্স, যে একটা ক্রপ যার জল দরকার এবং দুটো সিজনেই দরকার। ধরে নাও রবির জন্য এতটা হয়তো আমার বরাদ্দ ছিল, এবারে কোনো একটা ক্রপ আছে যে কিন্তু খারিফের পোর্শনে এসেও ওভারল্যাপ করছে, মানে তার যে বেস পিরিয়ডটা সেটা হয়তো এরকম কোনো একটা জায়গায় চালু হচ্ছে এবং এরকম কোনো একটা জায়গায় শেষ হচ্ছে। এটা হচ্ছে স্টার্টিং, যেখানে আমরা সোন করছি এবং এখানে আমরা হারভেস্ট করছি, বা এখানে হচ্ছে এটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা এর যদি বেস পিরিয়ড হয়, এর ভিতরে আমি ধরে নিচ্ছি এটা রবি সিজন আছে, এটা হচ্ছে খারিফ সিজন আছে। তাহলে এ কী হচ্ছে, এই খারিফ সিজনের পর্যায়টাতেও জল নিচ্ছে, আবার রবি সিজনের পর্যায়টাতেও জল নিচ্ছে। এই যে ওভারল্যাপটা হবে এখানে, এর জন্য যে ওয়াটারটা আমাদেরকে এক্সট্রা করে ধরতে হয়, ক্যালকুলেশন করতে হয় কোনো ডিজাইনের সময় বা ইরিগেশন ওয়াটার ডিসচার্জের সময়, সেটাই হচ্ছে ওভারল্যাপ ইরিগেশন। যখন দুটো সিজনেই আমার জল খাচ্ছে, সেই এক্সট্রা ওয়াটারটা যেটা আমাকে দুটো সিজনেই কাজে লাগাতে হবে, রবিতেও দিতে হবে, আবার এক্সট্রা ওয়াটারটা আমাকে খারিফেও দিতে হবে, সেটাই হচ্ছে ওভারল্যাপ অ্যালাওয়েন্স। সুগার কেনের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এবারে হচ্ছে ক্রপ রেশিও কাকে বলে, বা খারিফ রবি রেশিও কাকে বলে। ক্রপ রেশিও মানে এরিয়া অফ খারিফ ডিভাইডেড বাই এরিয়া অফ রবি। এটা খুব নর্মাল ব্যাপার, বুঝতেই পারছো। উপরটার ক্ষেত্রে ডিউটি কম, এরিয়া যেহেতু, তো ডিউটি কম, এবং নিচেরটার ক্ষেত্রে ডিউটি আমাদের সবসময় বেশি হবে। আমরা তার একটা উদাহরণ তো পেলাম, একটা হচ্ছে 775, একটা হচ্ছে 1800। এগুলো মুখস্থ করে নিতে হবে, চেষ্টা করতে হবে। এটা মোটামুটি তার ফলে এর যে ভাগটা সেটা 0.25-এর কাছাকাছিই থাকে, 0.5-এর কাছাকাছি থাকে, 0.5-এর কাছাকাছি থাকে। 0.5 থেকে কখনো কখনো এটা 0.6 অবধিও যায়, এইভাবে এটা ঘোরাফেরা করে। তো এটাকে এর কাছাকাছিই থাকে ক্রপ রেশিও, বা যেটাকে আমরা খারিফ রবি রেশিও বলে থাকি। এছাড়া হচ্ছে প্যালিও ইরিগেশন। প্যালিও ইরিগেশন কী জিজ্ঞেস করতে পারে, তো সয়েল ইজ ময়েশ্চার্ড উইথ ওয়াটার বিফোর সোয়িং ক্রপ ইজ নোন অ্যাজ দ্য প্যালিও ইরিগেশন। এটা কেন করা হয়ে থাকে, যা সয়েলের ময়েশ্চারটাকে একটু ইনক্রিজ করার জন্য। কারণ অনেক সময় থাকে যে গ্রীষ্মকালে প্রচুর জল টেনেছে এবং যে গাছগুলো থাকে তারা প্রচুর পরিমাণে জল মাটি থেকে টেনে নিয়েছে, তারপরে উইন্টার সিজন চালু হচ্ছে, মাটি শুষ্ক হয়ে গেছে পুরো, এবং শুকনো মাটিতে যে কোনোভাবেই চাষ করতে গেলে অসুবিধা হবে। তার জন্য তার আগে কি হচ্ছে, একটা ছোট্ট করে আমরা যদি একটা ওয়াটারিং করিয়ে নিই, হ্যাঁ, তো তাতে কি হবে, আমার বেটার গ্রোথ হবে ক্রপের। তো এটাকেই বলে প্যালিও ইরিগেশন। এবার এখানে প্রশ্ন আছে, হোয়াট ইজ পাডিং? পাডিং বলতে কী বোঝা যায়? পাডিং বলতে বোঝা যায় যে একটা
চাষ হয়ে যাওয়ার পরে আমরা যখন একটা মাঠের তদারকি করা হয়, সে মাঠটাতে যখন দেখা যায় যে একটা শস্য উঠে গেছে, তারপরে যে মাটিটা পড়ে রয়েছে সেখানে অনেক লাম্পস রয়েছে, সে মাটিটা অনেক শুকনো রয়েছে। তো সেই যে মাটিটা রয়েছে সেই মাটিটার লাম্পসগুলোকে ব্রেক করা এবং সেই মাটিটাতে আরও জল অ্যাড করা, যাতে সে মাটিটা কী হতে পারে, পরবর্তী চাষের উপযোগী হয়ে উঠতে পারে। তো এটাকে আমরা পাডিং বলি। ওকে, আর কি জানা যেতে পারে, আর একটা জিনিস জানা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা কর ওয়াটারিং বা কর ডেপথ কাকে বলছি। এগুলো খুব ইম্পর্ট্যান্ট জায়গা, ছোট ছোট জায়গা, বাট এগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, বলতে পারতেই হবে। তো কর ওয়াটারিং কাকে বলছে? কর ওয়াটারিং তাকেই বলছে সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়াটারিং গিভেন টু ক্রপ হোয়েন দ্য ক্রপ ইজ ফিউ সেন্টিমিটার হাই। তখন সেই যে জলটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে কর ওয়াটারিং। এবং কর ওয়াটারিংটাই হচ্ছে ম্যাক্সিমাম সিঙ্গেল ওয়াটারিং, যেটা আমরা প্রথমে দান করছি গোটা পিরিয়ডের ভিতরে। এবং যে পিরিয়ড ধরে কর ওয়াটারিং করা হয়, ফার্স্ট ওয়াটারিংটা করা হয়, সেই পিরিয়ডটাকে বলছে কর ওয়াটারিং। দ্য ডেপথ অফ দ্য ওয়াটার অ্যাপ্লাইড ইন দ্যাট পিরিয়ড ইজ কর ডেপথ। তো এবারে কর ডেপথের উপরে প্রশ্ন আসে যে আচ্ছা বলো রাইসের কর ডেপথ কত? তো প্রশ্ন করলে আমাদেরকে অ্যান্সার দিতেও হবে। তো রাইসের কর ডেপথ হবে 19 সেন্টিমিটার। আচ্ছা, কর পিরিয়ড কত হবে? রাইসের ক্ষেত্রে কর পিরিয়ড মোটামুটি 2 থেকে 4 উইক। ওকে, আর সেখানে হুইটের ক্ষেত্রে এই যে কর পিরিয়ডটা সেটা কিন্তু একটু বেশি, আর কর ডেপথটা কিন্তু কম। এখানে কিন্তু আমাদের ডেপথটা বেশি আর পিরিয়ডটা কম। ওখানে প্রায় 3 থেকে 8 উইক আমরা ইউজ করব এবং 13.5 সেন্টিমিটার হচ্ছে আমাদের কর ডেপথ। আর এখানে হচ্ছে 19 সেন্টিমিটার এবং 2 to 4 উইকস আমি কিন্তু এখানে ওয়াটারিং করব। ইফ কর ওয়াটারিং ইজ নট রিসিভড ইন দ্য ফিল্ড দেন দ্য প্ল্যান্ট সাফার্স এ সিগনিফিক্যান্ট লস। তার মানে কর ওয়াটারিং যদি আমরা না করি তাহলে পরবর্তীকালে যেয়ে পরে কী হবে, যে আমার প্ল্যান্ট কিন্তু খুব সাফার করবে এবং ক্রপের গ্রোথে কিন্তু এটা ডাইরেক্টলি একটা এফেক্ট ফেলবে। এরপরে নেক্সট যে কথাটা আমরা বলবো, আজকের এটাই হবে লাস্ট কথা বা লাস্ট টপিক পড়া আমাদের, সেটা হচ্ছে ক্যাশ ক্রপ। ক্যাশ ক্রপ প্রশ্ন করে যে ক্যাশ ক্রপ কি? নন ফুড ক্রপ হুইচ হ্যাজ টু এনকেসড ইন মার্কেট ক্যান নট কনজিউম ডাইরেক্টলি ইজ ক্যাশ ক্রপ। তার মানে হচ্ছে যে নন ফুড ক্রপগুলো, যেগুলো খাবার নয়, নন ফুড ক্রপগুলো যাদেরকে মার্কেটে ডাইরেক্টলি আমরা বিক্রি করতে পারবো না, ডাইরেক্টলি আমাদেরকে মার্কেটে বিক্রি করতে হবে, ডাইরেক্টলি আমাদেরকে মার্কেটে বিক্রি করতে হবে, আমরা ডাইরেক্টলি কী করতে পারবো না, কনজিউম করতে পারবো না। আমরা কনজিউম করতে পারবো, যেমন হচ্ছে কি চা, কফি, সুগার কেন, জুট। হ্যাঁ, তো এই সমস্তগুলো আমরা কি করতে পারবো, আমরা কখনোই ডাইরেক্টলি কনজিউম করতে পারবো না। আমরা চায়ের পাতা তুলতে পারবো, কিন্তু সেটাকে আমাকে কি করতে হবে, আমাকে মার্কেটে নিয়ে যেতে হবে, মার্কেটে নিয়ে যেয়ে আমাকে প্রসেস করতে হবে, প্রসেস করে পরে সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, সেটাকে মার্কেট থেকে এনক্যাশ করাতে হবে। সেটাই হচ্ছে ক্যাশ ক্রপ। তো ক্যাশ ক্রপের ক্ষেত্রে কিন্তু হুইট, রাইস, মেজ এগুলো কিন্তু কোনোভাবেই আসবে না, মাথায় রাখতে হবে। এগুলো ফুড ক্রপ। আমি বারবার বলছি নন ফুড ক্রপ হতে হবে। তাহলে নন ফুড ক্রপ আমরা কি পাবো? টি পাবো, কফি পাবো, জুট পাবো, সুগার কেন পাবো। তাহলে নন ফুড ক্রপ হুইচ হ্যাজ টু এনকেসড ইন মার্কেট অ্যান্ড ক্যান নট কনজিউম ডাইরেক্টলি ইজ ক্যাশ ক্রপ। ব্যাস, আজকে এতটাই যথেষ্ট, নইলে আবার ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আজকে অনেকগুলো ইরিগেশনের ম্যাটার সম্পর্কে আমরা জানলাম, বুঝলাম। তোমরা ভিডিওগুলো বারবার দেখো, ভিডিওগুলোকে একদম এন্ড অবধি দেখো, প্রত্যেকটা জায়গাকে 1.25 বা 1.5 নিয়ে যেয়ে পরে দেখলে পরে আমার মনে হয় 15 মিনিটের যে বা 16 মিনিটের যে স্লটটা তৈরি হবে, তাতে আমার মনে হয় বেটার যে ওই 15 মিনিটে তোমার এই জিসটা মাথায় চলে এলে পরে তুমি অনেক বেশি তোমার আউটপুট দিতে পারবে। থ্যাংক ইউ। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে চলো। থ্যাংক ইউ।